প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমরা যারা নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের সবার একটা কমন প্রবলেম, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার জন্য এই প্রথম অধ্যায় থেকে বেশিরভাগ তোমাদের এমসিকিউটা গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন করে এমসিকিউ। সৃজনশীল খুব কম হয়। সৃজনশীল অনেক সময় দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের থেকে ক খ 2 নম্বর অধ্যায় থেকে দেয়, গ নম্বরটা মাঝে মাঝে বর্গমূল নির্ণয় করতে গ নম্বরে দিয়ে দেয় প্রথম অধ্যায় থেকে। তো এটা খুব কম বোর্ডে দেখা গেছে। তো এবার যেহেতু তোমাদের পুরো সিলেবাসে পরীক্ষা হবে, সম্পূর্ণ একটা বইয়ে, বিশেষ করে এসএসসি 2024 এবং এসএসসি 2025 ব্যাচে যারা আসো, তাদের জন্য প্রথম অধ্যায়টা কিন্তু ফেলে দেওয়ার মতো না। প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দিলেও দিতে পারে। তো আমি এক ক্লাসেই পুরো অধ্যায়টা কভার করে দেবো, অর্থাৎ অধ্যায়ের সব কিছু শেখাবো না। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো এমসিকিউ টাইপের, সেরকম টাইপ ভিত্তিক এমসিকিউ প্লাস সৃজনশীলের জন্য যেই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, সেই একটা অঙ্ক তোমরা একটু পরীক্ষা যাওয়ার আগে আমার এই ক্লাসটা দেখে দাও। ইনশাল্লাহ যদি তোমাদের কোশ্চেন হয় তো এর মধ্যে থাকবে, সেটা আমি তোমাকে কথা দিলাম। চলো আর কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে এমসিকিউ প্লাস সিকিউর জন্য আমি দেখাবো। আমি আগে থেকে তুলে রেখেছি, যেটা বোঝানোর দরকার আমি শুধু সেটা খাতা কলমে বুঝাই দিব, প্লাস যেটা বোঝানোর দরকার নাই সেটা তো অযথা বড় করে আমি ভিডিওটা লং করবো না, ওই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের মাঝে, এখন প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব। দেখো, প্রথমে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা তোমাকে এমসিকিউতেও বলতে পারে, সৃজনশীলেও বলতে পারে, ধরন একই। চলো আমি শিখাই। এটা যদি সৃজনশীলে তোমাকে বলে তখন তুমি কী করে লিখবা। ধরো এখানে লেখা আছে 1/6, দেখতে পাচ্ছ 1/6। প্রথমে দেখো আমি সব বাংলায় লিখেছি, প্রথমে লবকে হর দ্বারা ভাগ করতে হবে। প্রথমে তাহলে কী করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। এখন লবটা চিনো, নিচেরটা লব উপরেরটা হর, নিচেরটা লব উপরেরটা হর, যেটা বোঝানোর দরকার আমি বুঝাচ্ছি। ধরো এখানে 2/5 আছে, তার মানে 2 লব আর নিচেরটা না 2/5 লব, উপরেরটা হর। তাহলে কি বললাম, 5 এটা হচ্ছে হর আর উপরের এই যে এটা হচ্ছে লব। আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম, সরি। তো লব আর হর কি করলাম বুঝতে পারলাম। মনে রাখবা সবসময় নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হর। নিচে মানে হর, উপরে মানে লব, উপরে মানে ল ল, উপরে মানে লব, নিচের সংখ্যাটা হর। এটা অনেকেই একটু কনফিউশনে পড়তে পারো। তো এটা জাস্ট আমি তোমাদের একটা জ্ঞান দিয়ে দিলাম, যে এটা শিওর যাতে হয়ে যাও। এবার আসো, প্রথমে লবকে হর দ্বারা ভাগ করতে হবে। আমি যে ভাষা লিখেছি এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে লেখা লাগবে না, মাত্র 2 মিনিটে তোমরা করে ফেলতে পারবা। ক্যালকুলেটারেও করবা, প্লাস খাতায় কলমে চাইলে খাতা কলমেও করে নিতে পারবা। তো চলো, লবকে হর দ্বারা, লব কি উপরেরটা নিচেরটা হর, হরটা 6, তার মানে আমি এই যে 6 লিখেছি। কী করতে হবে, ভাগ করতে হবে। 6 ভাগ উপরে 1, এই 1 লিখলাম। এখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। এখন এখানে তো তোমাকে মিলবে না, ওই জন্য এখানে একটা শূন্য ব্যবহার করতে হবে। কেন, কারণ এখানে যদি 6 দিয়ে ভাগ করি, 6 1 6, 1-এর সঙ্গে 6 করলে এখানে কিন্তু একটা আসে, ওই জন্য এখানে 0.0 নিলাম। মানে জিরোটা নিলাম কেন বুঝতে পেরেছি, আমি একটু জুম করি। এবার দেখো এখানে যে 1/6 আছে না, আমি 6 নিলাম, ভাগ উপরে 1 আছে, 1 দেখেই 6কে ভাগ হবে, ওই জন্য একটা 0 পয়েন্ট নিলাম। 0 পয়েন্টের নিলাম, এখানে একটা 0 নিলাম আর 1 দিলাম, 6 1 6। তো 6 থেকে 10 থেকে 6 ভাগ করলাম, 4 হলো। আবার এই দশমিকের জন্য একটা শূন্য নিলাম, আবার 6 6 6 36। তাহলে 40 থেকে 36 বিয়োগ থাকবে হচ্ছে 40, আবার 6 6 36 দিয়ে ভাগ 4। আমাকে এটা তো বোঝাতে হবে না, এই ভাগটা তোমরা ছোটোকাল থেকেই শিখে আসছো, তাও একবার রিপিট করে দিলাম। এখানে সব মানেরই স্টুডেন্ট আসো। তো এবার এইটুকু লেখার পর একটা ভাষা লিখতে হবে, যদি সৃজনশীলে আসে। আর যদি সৃজনশীলে না আসে, এমসিকিউর জন্য এটার সঙ্গে দশমিকটা পৌনঃপুনিক আকারে লিখলেই এমসিকিউর অপশানে তোমরা কাঙ্ক্ষিত অপশানটা পেয়ে যাবে। তো সেটাও দেখাচ্ছি। তো আগে দেখো এখানে 6, এই যে 6 লিখলাম, 6 বড় এবং 1 ছোট। 6 বড় আর 1 ছোট না, হয় দশমিক নিতে হয়েছে,
এবং দশমিকের কারণে 10 হয়েছে। 10টা কেন লিখলাম এখানে বুঝতে পেরেছো? দেখো 6 বড় 1 ছোট হওয়ায় দশমিক নিতে হয়েছে এবং দশমিকের কারণে 10 হয়েছে। এটা একটু লিখে দিবা যে নির্ণয় আমাদের এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ একই সংখ্যা থাকলে তার উপর একটা পূর্ণপণিক দিয়ে দিব। এখানে দেখো 0.166 আছে, তার মানে 0.16 লিখে পূর্ণপণিক মানে 6টা আছেই, ওই জন্য একটা পূর্ণপণিক দিয়ে দিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আমি আরেকটা উদাহরণ দিই। এখানে আছে 2.333 ডট ডট এরকম থাকলে 2.3 এই পূর্ণপণিক দিয়ে দাও। এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো টাইপ 1 আমাদের পুরোপুরি কভার। এবার আসো টাইপ 2 এ যাই। আমি একটা করে দেখলাম, এটা যদি তোমরা বুঝতে পারো এই নিয়মে 1000টা অঙ্ক দিলে তোমরা পারবা, সেটা আমি গ্যারান্টি। এবার যাব আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমি জুম করি, মনে হয় জুম করলে ভালো হচ্ছে। তো এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা কি করে দেখো, 0.2 পৌনঃপুনিক দেওয়া আছে, ফোঁটা মানে পৌনঃপুনিক। এখানে 2 পৌনঃপুনিক মানে 2 এর উপর পৌনঃপুনিক অর্থাৎ অসংখ্যবার 2 আছে। মানে কয়টা 2 আসে সেটা তোমরা বুঝতে পারছো না, পৌনঃপুনিক মানে অসংখ্যবার 2 আছে, তাই এটা লিখলাম 0.2। এটা কি বলেছে, সাধারণ ভগ্নাংশে যখন তোমরা প্রকাশ করবা এই 0.2 আছে, দেখছো 0.2, এটা সমান সমান দিবা। যে এই যে 2টা নাই, এই 2টা এখানে দিয়ে দেবা পৌনঃপুনিক ছাড়া। 2 - 0, এখানে পাশে কিছু নাই মানে 0, 2 - 0। আর পৌনঃপুনিক জয়টা থাকবে তয়টার উপর 9। পৌনঃপুনিক কয়টা আছে এখানে, একটা পৌনঃপুনিক না, একটা পৌনঃপুনিকের জন্য এখানে একটা 9 লিখবো। এখানে যদি 2টা পৌনঃপুনিক থাকতো তাহলে 2টা 9 লিখতাম। এরকম অঙ্ক আছে, দেখাচ্ছি। তো এটা আমি এইটুকুটা আরেকবার রিপিট করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা একটু ভালো করে দেখো, 0.2, 2 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 2 - 0। 0 কেন হবে, পাশে এই যে দশমিকের পাশে কি কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই, মানে এখানে শূন্য দিয়ে ধরবো, শূন্য ধরে নেবা। আর ভাগ এই যে পৌনঃপুনিক কয়টা আছে, 2 এর উপর পৌনঃপুনিক আছে না, ওই জন্য 9 দিব। এখানে যদি 2 আর 3 থাকতো, 2 এর উপর পৌনঃপুনিক আছে, 3 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো, 2টা না, তখন আমরা 9 লিখতাম পাশে আবার, যে 2 ভাগ 9 করে দিলাম। এবার আসো, পৌনঃপুনিক সংখ্যা যত থাকবে তত লিখতে হবে। পৌনঃপুনিক সংখ্যা যত থাকবে তত লিখতে হবে, মানে পৌনঃপুনিক 2 আছে, যে 2 লিখলাম। এই আমি যেটা বুঝালাম এটাই বাংলা লেখা আছে। পৌনঃপুনিক সংখ্যা থেকে দশমিকে শূন্য ও আগের সংখ্যা বিয়োগ করতে হবে। এই যে পৌনঃপুনিক সংখ্যা থেকে দশমিকের শূন্য, এই যে দশমিকের এই শূন্যটা এবং আগের সংখ্যা বিয়োগ করতে হবে। আগে কি কোনো সংখ্যা আছে? নাই, ওই জন্য শূন্য লিখলাম। তো এইটুকু বুঝতে পারলাম। এটা ছিল আমার টাইপ 2 সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমি আরেকটা দেখাচ্ছি। এটা আমি অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। ওই একই সাধারণ ভগ্নাংশে তোমাকে প্রকাশ করতে বলেছে। দেখো যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা ভাগ করতে হবে। মানে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো এই যে 9 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন 0.35, এখানে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক, তার মানে কি হবে 35। পৌনঃপুনিক সহ কয়টা সংখ্যা আছে, 2টা না, এই জন্য 3 আর 5, এই যে 3 5 35 হয়, 35 লিখলাম। এবার শূন্যের পরে মানে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই, শূন্য আছে, তাই শূন্য দিয়ে বিয়োগ করব। আর পৌনঃপুনিক আসে কয়টার উপর, 3-এর উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপর আমাদের কাঙ্ক্ষিত পৌনঃপুনিকটা আছে। তাহলে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকছে, 2টা না, ওই জন্য 2টা 9। কেন 9 হলো, যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা ভাগ করতে হবে। যে ভাগ করো 35 ভাগ 9 9, নির্ণয় সমাধান 35 ভাগ 9। এটা আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। আশা করছি আমার স্টুডেন্টের কাছে এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকার কথা না। আমি তোমাদের একবারে সূক্ষ্মভাবে বুঝাই দিয়েছি। এবার আসো টাইপ 3। কি বলেছে, সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। উদাহরণ 2.2 3-এর উপর পৌনঃপুনিক, 5.2 3-এর উপর পৌনঃপুনিক। এটা আমি একটু জুম করব, কারণ তোমাদের জুম করা লাগবে। এবার দেখো একটু ক্লিয়ার ভাবে দেখো, এখানে 2.23 3-এর উপর পৌনঃপুনিক। আবার আরেকটা সংখ্যা দেখো, 5.235, 3-এর উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপরও পৌনঃপুনিক আছে। এবার আসো, যার উপর পৌনঃপুনিক নাই সেটা অনাবৃত, আর যার উপর পৌনঃপুনিক আছে সেটা আবৃত। অর্থাৎ কি বুঝলা না, আমি এখানে আরেকবার বুঝাই দিচ্ছি।
এই যে এই সংখ্যাটাই দেখো 35, শুধু 35 মনে করো, 35-এর উপর কোনো পৌনঃপুনিক আছে নাই না, তার মানে এটা হচ্ছে আবৃত। আর এইবার এই সংখ্যাটা খেয়াল করো, আমি একটু জুম করি, 0.35, এখানে 3-এর উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপর এই যে ফোঁটা মানে এটা পৌনঃপুনিক, 5-এর উপরে কিন্তু আমাদের পৌনঃপুনিক আছে, তার মানে এটা অনাবৃত। তাহলে আবৃত অনাবৃত চিনতে পেরেছো? আমি আবারও বলি, যার উপর পৌনঃপুনিক আছে সেটা আবৃত, যার উপর পৌনঃপুনিক নাই সেটা অনাবৃত। তো এইটুকু বুঝতে পারলে এবার এখানে দেখো, এখানে 2.23 দশমিক ভগ্নাংশের ডানে আবৃত অঙ্কের সংখ্যায় 1 এবং অনাবৃত ভগ্নাংশের সংখ্যা 1। মানে কি বুঝলে? কিছুই বুঝুনি। দশমিক ভগ্নাংশের ডানে আবৃত মানে যার উপর পৌনঃপুনিক আছে 3, এর সংখ্যা 1, অনাবৃত পৌনঃপুনিকের সংখ্যা 1। মানে আবৃত পৌনঃপুনিক আছে কয়টার উপর? শুধু 3-এর উপর না, তার মানে সংখ্যা 1। পৌনঃপুনিক নাই কার উপর? শুধু 2-এর উপর না, তার মানে 1। মানে সংখ্যা কয়টা আছে? পৌনঃপুনিক আলাদা সংখ্যা এখানে একটা আছে। যদি 2-এর উপর পৌনঃপুনিক আর 3-এর উপর পৌনঃপুনিক থাকতো তখন 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক হতো, এটাই বুঝাইছে। এবার সেকেন্ডে আসো, 5.235 3-এর উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপর পৌনঃপুনিক আছে। আর দেখো, দশমিক সংখ্যার ডান দিকে আবৃত অঙ্কের সংখ্যা 2, কারণ 3-এর উপরও পৌনঃপুনিক আছে, 5-এর উপরে পৌনঃপুনিক আছে, এবং অনাবৃত অঙ্কের সংখ্যা 1, কারণ 2-এর উপর পৌনঃপুনিক নাই, এটা অনাবৃত সংখ্যা, তার মানে এটা 1। এবার আসো, সদিশ আবৃত ভগ্নাংশ করতে হলে উভয় ভগ্নাংশের দশমিকের পর 3 ঘর থাকবে। এখানে দেখো 1 2 3 3 ঘর আছে না, এই জন্য বলছে সদিশ আবৃত ভগ্নাংশ করতে হলে উভয় ভগ্নাংশের দশমিকের পর 3 ঘর থাকবে। এবার আসো, যেহেতু সর্বোচ্চ অনাবৃত সংখ্যা 1, তাই অনাবৃত সংখ্যা হবে 1টি। যেহেতু সর্বোচ্চ অনাবৃত সংখ্যা 1, তাই অনাবৃত সংখ্যা হবে 1টি। আমি উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে বেসিক বুঝাচ্ছি। আরেকটা আছে সর্বশেষ, এটা একটু তোমরা জানো, অনাবৃত সংখ্যা সর্বোচ্চ 2টি, তাই অনাবৃত সংখ্যা হবে 2টি। তাহলে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ 2টি, তাই অনাবৃত সংখ্যা হবে 2টি। বুঝতে পারলা কি? এবার আসে, যেমন দেখো 2.23, এখানে 2.233। আবার দেখো 5.235, 5.235 মানে 3-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। এখানে 3-এর উপর পৌনঃপুনিক মানে আরেকটা 3 ধরে দিবা, যে পৌনঃপুনিক যেতে পারে, মানে 3-এর উপর পৌনঃপুনিক মানে অসংখ্যবার 3 আসে, এটাই বোঝাচ্ছে। তো দেখো, আমি অঙ্ক যখন করব তখনই তোমরা এই বিষয়টা বুঝতে পারবা। নির্ণয় সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ 2.33 পৌনঃপুনিক, 5.235 পৌনঃপুনিক। এখন আসো, যোগ করো। এটা জাস্ট তোমাকে এমসিকিউ টাইপে, পৌনঃপুনিক কার উপর আছে না, কোনটা আবৃত ভগ্নাংশ কোনটা অনাবৃত ভগ্নাংশ, এটা শুধু আমি তোমাকে চিনালাম এই টাইপে। এটা কেমন কোনো কোশ্চেন আসবে না, এটা জাস্ট এমসিকিউতে বলবে, সৃজনশীল এই ধরনের কোশ্চেন আসবে না। এবার আসো, যোগ করাটা মাঝে মাঝে সৃজনশীলের ক নম্বরে দিতে পারে। 0.45 পৌনঃপুনিক, 0.134 পৌনঃপুনিক। এখানে দেখো, সর্বোচ্চ আবৃত সংখ্যা, আবৃত মানে যার উপর পৌনঃপুনিক আছে, এখানে এই দুটার মধ্যে পৌনঃপুনিক কার বেশি আছে, 3 আর 4, এখানে 2টার উপর সংখ্যা, এটা এই ঘরে মানে আসলে কি বলবো, এই সংখ্যার উপর পৌনঃপুনিকটা বেশি আছে, মানে 3-এর উপর একবার আছে, 4-এর উপর একবার আছে, কয়বার হলো? 2বার। আর এখানে শুধু 5-এর উপর একবার আছে, তাহলে এক বলো না 2 বলো? তোমরাই বলো, 2 বলো না, ওই জন্য লিখেছি সর্বোচ্চ আবৃত সংখ্যা 2। এবার এখানে দেখো অনাবৃত মানে যার উপর পৌনঃপুনিক নাই, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, 4-এর উপরও পৌনঃপুনিক নাই, 1-এর উপরও পৌনঃপুনিক নাই, তার মানে এটা একটা অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কয়টা? একটা। এবার 1 আর এই 2, যেই দুটা সংখ্যা পালাম না, 1 আর 2 এর লসাগু নেব। 1 আর 2 এর লসাগু কত হয়? এটা তো আর তোমাকে শিখানো লাগবে না, 2 হয়, জাস্ট 2 লিখে নিলাম। এবার আসো, প্রতিটি ভগ্নাংশ দশমিক অংশের পর 3 ঘর হবে, যার 2টি আবৃত এবং 1টি অনাবৃত হবে। বুঝলা না কথাটা? না, আবার পড়ো। প্রতিটি ভগ্নাংশের দশমিক অংশের পর 3 ঘর হবে, যার 2টি আবৃত এবং 1টি অনাবৃত হবে। মানে কি, আমি তোমাকে এইখানে একটু বুঝাই দিই। 0.45
এই যে আবৃত যে যার উপর পৌনঃপুনিক আছে আরেকটা আবৃত নিয়ে দেবো, কারণ নিচে আরেকটা সংখ্যা আছে, আমরা যোগ করলে উপরে ফাঁকা থাকলে তো হবে না, ওই জন্য এখানে 5-এর উপর পৌনঃপুনিক আছে, 5-এর উপর পৌনঃপুনিক নিয়ে নিলাম। এখানে যদি 4-এর পর আরেকটা সংখ্যা থাকতো 2 থাকতো, আমরা আরেকটা 5 নিয়ে নিতাম, তার উপর পৌনঃপুনিক দিয়ে দিতাম। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখানে তাই করছি, আর এখানে যা আছে তাই। এখন পৌনঃপুনিক যোগ সাধারণ নিয়মে যোগ করব, যেভাবে আমরা যোগ করি। এখানে 5 4 9, 5 আর 3 কত হয় 6 7 8, 4 আর 1 5, 0.5, এটাই অ্যান্সার তোমার। বুঝলা কি? এবার আসো সেম আরেকটা টাইপ, একই রকম যোগের মতো বিয়োগ করো। 3.4 পৌনঃপুনিক 2.13 পৌনঃপুনিক। এখানে আবৃত অঙ্ক সংখ্যা 1, মানে আবৃত মানে যার উপর আমাদের পৌনঃপুনিক আছে, 3-এর উপর আছে, 4-এর উপর আছে, মানে 1। এবং অনাবৃত অঙ্ক সংখ্যা 1, মানে অনাবৃত অঙ্ক সংখ্যায় শুধু 1, 1-এর উপর কোনো পৌনঃপুনিক নাই, তাই 1 লিখলাম। এদের লসাগু একই হবে কিন্তু। দেখো, প্রতিটি দশমিক ভগ্নাংশ দশমিক অংশের পর দুটি অঙ্ক থাকবে, একটি আবৃত এবং একটি অনাবৃত। মানে প্রতিটি দশমিক ভগ্নাংশের পর দুটো অঙ্ক থাকবে, একটা আবৃত একটা অনাবৃত। 3.4, 3.4, 4-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিব, মানে এখানে 4 আছে আর 4-এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম, কারণ এখানে একটা অনাবৃত সংখ্যা আনা লাগবে। এখানে কিন্তু 1-এর উপর পৌনঃপুনিক নাই, কিন্তু এখানে যদি 4-এর উপর আমরা পৌনঃপুনিক দিতাম তাহলে হতো না, ওই জন্য একটা অনাবৃত সংখ্যা আনা লাগবে। আর এখানে যা আছে তাই দিয়ে বিয়োগ করো, কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। তো বুঝতে পেরেছো? আর তোমরা তাও যদি বুঝতে না পারো ভাই, তোমরা আরেকবার দেখো। এখানে কিন্তু শুধু দেখো, আমি একটু জুম করি। এখানে আমার 2.13, 3-এর উপর পৌনঃপুনিক আছে না নাই বলো তো? আছে। তাহলে 3-এর উপর এখানে যা আছে এই সংখ্যাটাই লিখে ফেললাম, কিন্তু এখানে 1-এর উপর পৌনঃপুনিক আছে, 1-এর উপর পৌনঃপুনিক নাই, তার মানে এটা একটা অনাবৃত সংখ্যা। আর এখানে 3 আর 4-এর উপর পৌনঃপুনিক আছে, 4 আবৃত সংখ্যা, কিন্তু এখানে অনাবৃত নাই। তো 4-এর উপর পৌনঃপুনিক মানে 4 অনেকবার আছে, 4 এখানে 10-বারও থাকতে পারে, এটা আনুমানিক ধরে নিতে হবে। তো এখানে 3 পয়েন্ট পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা লিখবো, 4 লিখলাম, আবার 4 বিয়োগ করো, কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। তো বুঝতে পারলে এবার পরবর্তী টাইপ আরও সহজ, গুণে চলে যাব। 0.3, 3-এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.6, 6-এর উপর পৌনঃপুনিক। প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। এখন সাধারণ ভগ্নাংশ পরিণত মানে প্রথমেই আমরা শিখলাম সাধারণ ভগ্নাংশ কী করে পরিণত করতে হবে। 0.3 আছে, দেখো 0.3 আছে, মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা 3 নিব, আর পৌনঃপুনিকের পর দশমিকের পর যে সংখ্যাটা থাকবে সেটার সাথে বিয়োগ হবে। এখানে 0 আছে, 0-এর সাথে বিয়োগ হবে। পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? একটা সংখ্যার উপর, তাহলে 9 নিব। এই ভাগ করো, ভাগ করলে কাটাকাটি করলে 1/3 আসে। এটা কি করে হলো? এটা আমি প্রথমেই শিখাইছি, একবারে প্রথমেই চলে যাও, আমার ভিডিওটা টানো। প্রথমেই শিখালাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ, ওই জন্য গুণ করার ক্ষেত্রে প্রথমে করবে কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এটাও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 0.6, 6-এর উপর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা লিখবো, 6 লিখবো, আর পাশের সংখ্যা 0-এর সঙ্গে বিয়োগ হবে। পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? একটা সংখ্যার উপর, ওই জন্য 9। ভাগ করো, 6/9, কাটাকাটি করো, 2/3 চলে আসবে। এবার গুণ করতে বলেছে, তার মানে এই 1/3 আর 2/3 গুণ করো, 2 একটে 2 আর 3 তিরিকে 9 দিয়ে এটা হলো ভাগ করো, ক্যালকুলেশন এটা আসবে 2 2 মানে 0.2 এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। এবার আসো আরও সহজ তাই ভাগ করো। প্রথমে কি করবে? এত সংখ্যা আছে, প্রথমে একই কাজ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলো। 0.35 আছে, মানে 5-এর উপর 35, 35 মাইনাস 3। 3 কেন হলো? পৌনঃপুনিকের পর কয়টা সংখ্যা আছে? পৌনঃপুনিকের পর 3 আছে না, ওই জন্য 3 ভাগ পৌনঃপুনিক আলা সংখ্যা একটা, এই জন্য 9। আর হচ্ছে পৌনঃপুনিকের পর একটা সংখ্যা আছে, এই জন্য 0 ধরবো। এইটা তোমরা অনেকে বুঝবা না, এটা আসো আমি একটু বুঝাই দিই। এটা একটু আলাদা, কারণ প্রথমে আমাদের সংখ্যা ছিল 0.5-এর উপর পৌনঃপুনিক, তখন কি করতাম? 5 মাইনাস 0 করতাম, ভাগ 9 করতাম না। এখানে কিন্তু একটু আলাদা হবে, কারণ এখানে একটা 3 আছে, তার মানে পৌনঃপুনিক দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 35 না, 2টা সংখ্যা আছে, তার মানে এই 35টা গোটাই লিখে ফেলবো, এই যে 35 লিখে ফেললাম, বুঝছো? এবার দেখো পৌনঃপুনিক বাদে কয়টা সংখ্যা আছে? এখানে একটা সংখ্যা আছে, সংখ্যাটার নাম কি? 3। এই 3-এর সঙ্গে বিয়োগ হবে। আর পৌনঃপুনিক আছে কিসের উপর? 5-এর উপর না, 5-এর পৌনঃপুনিক যে কয়টা সংখ্যার উপর থাকবে তার জন্য 9। আর পৌনঃপুনিক নাই 3-এর উপর, ওই জন্য 0 দিয়ে ক্যালকুলেশন করো, 32, 90, 16, 45। আর আগে আমাদের এই 3 ছিল না। আমি আবার দেখাই পৃষ্ঠাটা, তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝবা। এই যে যেমন এখানে একটা আছে দেখো 1.7, তখন কি করতাম?
এখানে সেটাই দেখাই, তোমরা ক্লিয়ারভাবে বুঝবা, ওটা আলাদা এটা আলাদা। এই আবৃত ভগ্নাংশ যখন আমরা প্রকাশ করেছি 0.3, এখানে 3 আর পৌনঃপুনিক দশমিকের পর কোনো সংখ্যা আছে নাই, ওই জন্য 0 দিলাম। আর পৌনঃপুনিক আলা সংখ্যা মানে 3, 3-এর উপর পৌনঃপুনিক ভাগ 3, এখানে কি কোনো সংখ্যা আছে? 0 আছে, ওই জন্য এখানে 0 লিখে নিই। আর এখানে দেখো এবার আমাদের একটা সংখ্যা দিয়ে দিয়েছে এরা, এখানে আমাদের কি দিয়েছে 0.35, 5-এর উপর পৌনঃপুনিক 3 আছে কিন্তু, ওই জন্য 35 দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা ভাগ ফাঁকা সংখ্যাটা কি 3 আছে না 3, আর পৌনঃপুনিক আলা সংখ্যার জন্য 9, আর এখানে কিছু নাই মানে 0, মানে 3-এর জন্য 0 লিখলাম। 32 ক্যালকুলেশন করো, এত হলো। এবার এখানে দেখো, এখানে দশমিক অংশের পরে মোট সংখ্যা নিয়েছি, মোট সংখ্যা থেকে আমি যেটা বুঝালাম এটাই বাংলায় আমি বলে দিয়েছি। অনাবৃত অংশ বাদ দিয়েছি, পৌনঃপুনিক কারণে 9 নিয়েছি এবং একটি অনাবৃত অঙ্কের কারণে একটি 0 নিয়েছি। অর্থাৎ এখানে 3-এর উপর পৌনঃপুনিক নাই, তাকে অনাবৃত সংখ্যা বলে। এই 3-এর জন্য এখানে আমরা 0 নিলাম। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমার ভিডিওটা একটু টানে আবার ওই জায়গাটা দেখো। আমার ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, আরও বুঝাতে হবে। 1.7, 7-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে পৌনঃপুনিক আছে 7, 7 লিখে ফেললাম। এই 17, মানে এখানে 0 ছিল আগে, এখানে কিন্তু 0 হবে না, এখানে 1 আছে না, তার মানে দশমিকটা বাদ দিয়ে দাও, 17 মাইনাস এই যে পৌনঃপুনিক সহ 1, আর পৌনঃপুনিক আছে কাশের উপর 7-এর উপর 9, ক্যালকুলেশন করো তাই হবে। এখানে দেখো আমি লিখেছি, আমি একটু জুম করি, মোট সংখ্যা থেকে দশমিকের আগের সংখ্যা বাদ দেওয়া এবং পৌনঃপুনিকের জন্য একটা 9 হবে, ওই একই 16/9 দিয়ে 16/45 ভাগ 16/9, 16/45 পালাম কই, এই যে এখানে ভাগ করলাম না, 16/45 আর 16/9 আমাদের ভাগ করতে বলেছে, ভাগ করো, ভাগ তো সবাই পারো, অ্যান্সার আসবে 0.2। তো আমরা আমাদের ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। এইটা যদি কোনো সৃজনশীলে এই অধ্যায় থেকে কোশ্চেন করে, এই অঙ্কটা সুপারস্টার বলে দিলাম আমি, গ্যারেন্টি সহকারে বর্গমূল নির্ণয় করতে তোমাকে দিবেই। আর এই অঙ্কটা একটু প্যাচ আছে, একটা প্যাচ, যদি একটা প্যাচ তুমি ধরতে পারো তাহলে এই অঙ্কটা তোমার কাছে পানি, আর যদি প্যাচ ধরতে না পারো তাহলে এই অঙ্কটা তুমি বুঝতে পারবে না। অনেকে এই অঙ্কটা কেউ পারে, আবার কেউ এই অঙ্কটা পারে না বলে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেয়। এই চ্যাপ্টারে এতক্ষণ যেটা দেখালাম সব এমসিকিউর গুরুত্বপূর্ণ, আর এখন যেটা দেখাবো সৃজনশীলের গয়ে দিবেই, শিখে রাখো। এটা ছোট বাচ্চাদের মতো অঙ্ক, শুধু একটা প্যাচ আছে, আমি তোমাকে সব ডিটেলসে শিখাই দেবো। তো শুরু করি। 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তোমার 5 দশমিক বলে দিতে পারে, 2 দশমিক বলে দিতে পারে, তো এটা বলে দিবে। তো এখানে আমাদের আছে 12 আছে শুধু, এখন 12 আছে, এখন 12কে কত বলেছে এরা? 4 দশমিক পর্যন্ত, মানে দশমিকের পর 4টা সংখ্যা নিতে হবে। দেখো 1, 2, 3, 4, 4 দশমিক পর্যন্ত নেওয়া লাগবে। এখন 12-র পাশে কি আর কিছু আছে? ওই জন্য আমরা 0 ধরে নেব, কিন্তু জোড়ায়। আমি এই যে দেখো আগে বাংলাটা পড়াই দিই তোমাকে, তাহলেই বুঝতে পারবা। আমি এটা বুঝাচ্ছি, আগে বাংলাটা পড়াই দিই, বাংলাও লিখে রেখেছি। প্রথমে দশমিকের পর 4 জোড়া সংখ্যা নিতে হবে, মানে 4 ঘর বলেছে, ওই জন্য প্রথমে দশমিকের পর 4 জোড়া সংখ্যা নিতে হবে। এখানে দশমিক ছিল না বলে 0 নিয়েছি, দশমিকের পর কোনো সংখ্যা নাই আর দশমিকও নাই, তাই আমরা 0 নিয়েছি। বুঝছো? আবার দেখো 12 এর কাছাকাছি এমন বর্গ সংখ্যার বর্গমূল দিয়ে ভাগ করতে হবে, মানে 12 এর কাছাকাছি নিব এমন বর্গ, যেমন 3, 4, 12, এটা কাছাকাছি না, জন্য বলছে 12 এর কাছাকাছি এমন বর্গ সংখ্যার বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। তারপর এক জোড়া 0 0 নিয়ে নামাবো, মানে এক জোড়া 0 0 নিয়ে নামাবো, ভাগ ফলের ডাবল সংখ্যা দিয়ে গুণ করে আবার ভাগ করতে হবে, এবং তার সাথে এমন একটি সংখ্যা দিতে হবে, সেই সংখ্যা নিব যেই সংখ্যা দ্বারা দুইটিকে গুণ করে নামাতে হবে। যেমন 3 এর ডাবল 6 নিলাম এবং তার পাশে 4 নিলাম, 4 দ্বারা 64কে গুণ করে 64 × 4 256 আসে, বসালাম। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ভাজ্য ভাজক থেকে ছোট না হয়।
তো আসো তোমাকে শুধু পরীক্ষায় এইটুকু ভাগ করে দেখাতে হবে, এই বাংলাটা লেখা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বাংলাটা লিখে রেখেছি। অনেক সময় আমারও ভুল হয়ে যায়, ওই জন্য আমি বাংলাটা নোট করে রেখেছি। আর তোমাকে এই নোটটা তুলে নিতে হবে, বাংলাটা আমার ভিডিও দেখে নোটটা তুললো। কারণ তুমি আজকে আমার ভিডিও দেখছো, সর্বোচ্চ হলে 10 দিন এই অঙ্কটা পারবা, 10 দিন পর 1 মাস পর যদি যাই তুমি ভুলে যাবা, তখন আবার অন্য কারো ইউটিউবে ভিডিও দেখা লাগবে। ওই জন্য এই ভিডিওটা আমি নোট আকারে লিখে দিয়েছি সব কিছু, যাতে তুমি ভুলে গেলেও এই নোটটা তুলে রাখলে একবার নোটে চোখ বুলালেই, বাংলা লেখাটা চোখ বুলালেই তুমি এরকম পারবা অঙ্ক। তো আসো আমি এটা বুঝাই দিব, বুঝানোর পর কারো যদি প্রবলেম হয় আমার বাংলাটা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর না বুঝতে পারলে কমেন্ট বক্সে তো তোমাদের জন্য স্বাধীনভাবে খোলা আছে, কমেন্ট করবা। তো আসো, তো 12-র পর কোনো দশমিক ছিল না, আমাদের পাঠ্য বইয়ের একটা অঙ্ক আমি তুলে ধরেছি। তো 12-র উপর যেহেতু কোনো দশমিক নাই, সেই জন্য আমরা শূন্য নেব। এখানে আমাদের বলে দিয়েছে 4 দশমিক স্থান মতো, ওই জন্য জোড়ায় জোড়ায় 4টা শূন্য নেব, 1টা 2টা 3টা 4টা নিয়েছি। এখন 12-র কাছাকাছি দিয়ে ভাগ করবো, 3 4-এ 12 হয়, তাই না? 3 4-এ 12, প্রথমে 3 নেব। আর এখানে 9 আসলো কেন? 3 তিরিককে 9, 3 তিরিককে 9 না, প্রথমে 3 দিয়ে ভাগ করছি আগে, 3 তিরিককে 9, তো 9 দিলাম, দিয়ে 12 ভাগ 12 থেকে 9 বিয়োগ করলে আসে 3। আর এই ডাবল ডাবল শূন্য নামবে, একটা একটা করে না, এই 2টা শূন্য নামে গেল। আর এখানে এবার গুণ করতে হবে, এখানে 3-এর ডাবল কত? 3 3 2 6, তাহলে 6 লিখলাম, এটা কিন্তু বুঝো। তারপরে দেখো 300-কে কত দ্বারা ভাগ করব, বুঝতে পারছো? 300 আছে, এখানে 300 নামলো না। এই দেখো আমি তোমাকে মিলাই মিলাই দেখাই, 12-এর তারপরে যে 0 0 নামালাম, ভাগফলকে, আচ্ছা আসলে তোমাকে বাংলা বুঝাচ্ছি না, বাংলাটা একবার পড়ে দিয়েছে, আমি বুঝাই। প্রথমে আবার প্রথম থেকে বুঝাই। প্রথমে 3 নিলাম, হ্যাঁ, 3 তিরিককে 9 ভাগ করলাম 12 থেকে, এই যে 12 থেকে 9 বিয়োগ করলে আসলো 3 আসলো, আর ডাবল শূন্য নামাতে হবে, 300 হলো। এখন এই 3, এটা নাই, এখন 3 আছে না, 3-এর ডাবল নামাতে হবে। 3-এর ডাবল কত? 3 একে 3, 3 2 6, এই 6 লিখলাম। এবার কাকে ভাগ করব আমরা? 4 দিয়ে ভাগ করব, একটা পয়েন্ট নিয়ে নাও, কারণ দশমিক নিয়েছি জানো, এই জন্য একটা পয়েন্টের জন্য 3 4-এ 12, তাই না? এই 4টা আবার এখানে বসে যাবে, 64 ইন্টু 4, 64 ইন্টু 4 যদি করি 256 হয়। তো এটা 300 থেকে 256 বিয়োগ করলে হবে 4 4 0 0, 4400। এবার এই 34-এর ডাবল হচ্ছে 68, 68-র সঙ্গে আবার আমরা 6 ভাগ করব, 6 ভাগ করে 68 ইন্টু 6 গুণ করলে এত আসে। এটার সঙ্গে আবার এটা বিয়োগ করলো, এটা পাবা। এটার সঙ্গে এই যে 346 হলে এই 41 থাকবে না, 346-এর ডাবল হয় 6924, 6924-এর সঙ্গে 4 গুণ করো, এই যে এই সংখ্যাটা পাবা, 27,696। এই 27,696 যেটা পাবা, এটাকে এই দুটার সঙ্গে বিয়োগ করো, 70,400 পাবা। তার সঙ্গে আবার এই যে এই সংখ্যাটাকে আবার ডাবল করো, এই সংখ্যাটাকে ডাবল করলে হবে তোমার এত, 6,000 সামথিং এত আসবে। এবার 1 দ্বারা ভাগ করো, ওটাকে আবার বিয়োগ করো, এত এত এত। দেখো আমাদের 4টা ঘর চলে আসছে, একটা দশমিকের পর 1 2 3 4। আমাদের এখানে কোশ্চেন বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিয়ে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে, কিন্তু আমরা একটা বেশি করলাম, 4 দশমিক স্থান পর্যন্ত। তো এই ছিল অঙ্ক। আমি আর একবার রিপিট করব। প্রথমে 12-র একটা ছোট সংখ্যা নেব, তার মানে 3 তিরিকে 9 নিলাম। এখন এই 3-এর ডাবল নেব, 3-এর ডাবল কত হয়? 3 2 6, এই 6 নিলাম। এখন আমরা কাক দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, ধরো এই 300-কে 4, 3 4-এ 12 হয় না, তো এই 4 আর 64 গুণ করব, কত হবে? 256। এটা বিয়োগ করো, যা আসবে। এবার একটা সংখ্যা বেড়ে গেল এখানে, এবার 346 ইন্টু 2 গুণ করো, এটা আসবে। এটার সঙ্গে 4 গুণ করো, 4 গুণ করলে এই সংখ্যাটা পাবা। এইভাবে সিরিয়াল আসছে। তো আশা করছি বুঝতে পারলাম। আমি মাত্র 30 মিনিটে 29 মিনিট ভিডিওটা চালালাম। 29 মিনিট ভিডিওতে আমি MCQ আর CQ শেষ করে দিলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।